আমরা তাহলে এটা আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের 33 নাম্বার সেকশন আছে, যেই 33 নাম্বার সেকশন থেকে প্রশ্ন করে অনধিক জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটের যে দ্বন্দ্ব দেওয়ার ক্ষমতা। আমরা বলেছি যে দেখেন ম্যাজিস্ট্রেট আমাদের গত ক্লাসের যে স্পিকার ছিলেন তিনি বলেছিলেন যে 5 প্রকারের দ্বন্দ্ব হয়। আমরা আরো ওইটাকে ভালোভাবে আমাদের মতো করে বলার চেষ্টা করেছিলাম যে দ্বন্দ্বটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন আসতে থাকবে, অটোমেটিকলি মনে থাকবে। 5 প্রকারের মনে ওইভাবে রাখা কঠিন হয়ে যায়। আমি বলছি সর্বোচ্চ দ্বন্দ্ব মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন, তারপরে যে কোনো কারাদণ্ড, অর্থদণ্ড, বাজেয়াপ্ত। এটা মনে রাখা সহজ। এখন কোন অধিকাংশ মামলাতেই অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটেই থাকে। অর্থদণ্ড কারাদণ্ড দুটেই থাকে। এখন আপনার দণ্ড দিয়েছেন, জেলে পাঠায় দিলেন, কিন্তু কারাদণ্ড যেটা অর্থদণ্ড যেটা দিয়েছেন তার যদি সেই সমর্থন না থাকে, সে যদি টাকা না দিতে চায়, সেইটা কিভাবে আদায় করবে? এই জরিমানা অনাদায়ে জরিমানা যদি না দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট যে আইন অনুমোদিত যেই মেয়াদে আবার জরিমানার জন্য কারাদণ্ড দিতে পারে, সেইটা সম্পর্কে বলেছে 33 নাম্বার সেকশন। মানে জরিমানা না দিলে জরিমানার পরিবর্তে দণ্ড দেওয়া যাবে। এই হলো কথা, মূল কথা। আমাদের অনেকেই আছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আজকে, কোর্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আজকে একটা আপিল শুনানি ছিল, আমি এই আপিল শুনানিতে উপস্থিত ছিলাম। আমি ভোরে খুব 6টার দিকে রওনা দিয়ে সিরাজগঞ্জ কোর্টে এসেছি। আপিলে আমরা হচ্ছে অপোজিট পক্ষ, আমি ছিলাম অপোজিট পক্ষ। অপোজিট পক্ষ মানে আমরা প্রথম মামলাতে রায় পেয়েছি, রায় পাওয়ার পরে এই মামলাতে ওই রায়ের বিপরীতে আপিল করেছে। কে আপিল করেছে? যার বিপক্ষে বিবাদী আপিল করেছে। আমাদের বাড়ির মামলা। কিছুদিন আগে আপনারা শুনেছেন আমি বলেছিলাম যে আমার ফুফু একটা মারা গেছে, আপনারা দোয়া করেন। আমি চলে গেছিলাম, ক্লাস বন্ধ ছিল। তো আমি এইটাকে কোর্টের কাছে একটু হাইড করার চেষ্টা করেছিলাম, কোর্টের কাছে একটু হাইড করার চেষ্টা করছিলাম যে আমি কোর্টকে জানাবো না যে এই মামলাটাতে আমার একজন উত্তরাধিকারী মারা গেছেন। আমি আপিল শুনানির জন্য গিয়েছি, এই মুহূর্তেই অপোজিট পক্ষ বলতেছে যে অপর পক্ষের 13 নাম্বার যে অপোজিট পক্ষ ছিল তিনি মারা গেছেন, সুতরাং এই মোকদ্দমাতে শুনানি হওয়ার আগে কায়াম মোকাম করা দরকার। ইনস্ট্যান্ট আমার তার সাথে সাথে উনি বললেন যে কায়েম মোকাম করতে হলে আমার উত্তরাধিকার সনদ লাগবে এবং একই সাথে এই মোকদ্দমাতে আমাকে তাকে নোটিশ করতে হবে, সমন ইস্যু করতে হবে, দেন এই মোকদ্দমার শুনানি। এখন একটা মামলা, আপিল মামলা শুনানির জন্য দিন ধার্য আছে, ঠিক এই পর্যায়ে এসে কোর্টের সামনে আমাকে এই কথা বলছে। আমার উত্তর কি? আপনি কি উত্তর দিবেন বলেন? এতদিনে আমি সিভিল কি শিখাইছি সেই উত্তরটা বলেন। আমি কার কাছ, যে কোনো একজনের কাছ থেকে উত্তর চাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, এটা হচ্ছে যে পক্ষভুক্তি মিস জয়েন্ডার আর নন জয়েন্ডার যেটাই হোক স্যার, যদি 9 নম্বরে বলা হয়েছে যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার যদি হচ্ছে যে মানে মামলার পক্ষভুক্তি যদি পরিপূর্ণভাবে না হয় মামলাটার বিচার অশুদ্ধ হবে না, এটা একটা। আরেকটা, যদি স্যার পক্ষভুক্তি করতে হয় তাহলে 22 নম্বর আদেশ অনুযায়ী আপনি যেটা আমি করলাম, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। আপনি আইনজীবী, আমার ওই জায়গায় আইনজীবী, আপনি আইনজীবী হিসেবে আপনার কি বক্তব্য? এটা যেন 3 মাস 4 মাস 6 মাস 1 বছর না যায়, আপনি কি বক্তব্য দিবেন? মিস্টার জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মিস্টার জাহাঙ্গীর আলম, আপনি কি বক্তব্য দিবেন ওই সময় এই ইনস্ট্যান্ট কোর্টে? এতদিন সিভিল পড়ায়া এখন দেখি আপনি বলেন কি উত্তর দিবেন। আছেন? সুলতান আপা আছেন? আপনি কি উত্তর দিবেন? আপনাকে এই পরিস্থিতিতে আপনি পড়েছেন। স্যার, আমি প্রশ্নটা বুঝতেই পারিনি। একটা আপিল মামলায় শুনানির জন্য উপস্থিত হয়েছেন, আপনি হলো অপোজিট পক্ষ।
আপিলকারীর একেবারে আজকে শেষ স্টেজ, আপিল শুনানির জন্য দিন ধার্য আছে, আপিল শুনানি করতেও আপনি গিয়েছেন, হঠাৎ করে আপিলকারী বলল যে অপোজিট পক্ষের 13 নাম্বার যে অপোজিট পক্ষ তিনি মারা গেছেন, এই মামলাতে কায়েম করার প্রয়োজন, দ্যাটস ওয়াই আরো 3 মাস প্রয়োজন, কায়েম করতে হলে উত্তরাধিকার সনদ লাগবে। আপনি আসলে অত সময় দিতে চান না, অপোজিট পক্ষের লয়ার, আপনি আপনার কাজ কি বলেন? স্যার আমি আপত্তি জানাবো। কি আপত্তি জানাবেন? আপনার আউটপুট গ্রাউন্ড কি? গ্রাহক তো এই মুহূর্তে বলতে পারবো না স্যার পক্ষভুক্ত না করলে আপনার আমি যে পক্ষের লয়ার ওই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে স্যার, এটা বলা এই যাবে কথা না? বলে আপনি আপত্তি জানাবেন, তাই তো? জি স্যার। একটা কথা একটা উত্তরও হয় নাই। তো এখানে যেহেতু কায়মোকাম করতে হবে স্যার, পক্ষভুক্তির সুযোগ অবশ্যই দিতে হবে, তো সেহেতু স্যার এখানে আপত্তি জানানোর সুযোগ নেই স্যার। আচ্ছা, কায়েমটা কে করবে? কায়েম মোকাম কে করবে? স্যার পক্ষভুক্তি যে যার মানে যিনি মারা গেছেন ওনার ওনার উত্তরাধিকারী যিনি স্যার, ওনারাই তো কায়মোকামের দরখাস্ত দিবেন পক্ষভুক্তির জন্য। ওটা করবে স্যার। দেখছেন, আমি মনে মনে এই কথাটাই বাদী করবে স্যার, কায়েম মোকাম স্যার, বাদী করবে কায়েম মোকাম। এই মামলার আর্জি বা আপিল অফ মেমো কে দাখিল করেছে? যিনি মামলাটা দায়ের করেছে বাদী। বিবাদী স্যার। কি বাদী কেন? সংক্ষুব্ধ পক্ষ তো আপিল জানাবে স্যার। হ্যাঁ, সংক্ষুব্ধ পক্ষ মানে এই এখন কিন্তু বাদী, সে সংক্ষুব্ধ পক্ষ আপিল করেছে মানে এখন সে বাদী, আপিলেন্ট। জি স্যার, জি স্যার। এখন এই অ্যাপিলেন্টের আপিল অফ মেমো আমি অপোজিট পক্ষকে সংশোধন করতে পারি নাকি যারটা সেই সংশোধন করার জন্য আবেদন করতে পারে? যারটা সেই সংশোধন করার জন্য আবেদন করবে স্যার কোর্টে। আচ্ছা, আমার কথা উত্তর দেন। আমি প্লেইন্টে বা রিটেন স্টেটমেন্টে ভুল হয়েছে, ধরেন আমার প্লেইন্টে ভুল হয়েছে, প্লেইন্টে নট রিটেন স্টেটমেন্ট, প্লেইন্টে যদি ভুল হয় আবেদন সংশোধনের জন্য আবেদন করবে কে? বাদী পক্ষ স্যার। বাদী পক্ষ স্টেটমেন্টে ভুল হয় কি করবে? বাদী পক্ষ। বাদী পক্ষ রিটেন স্টেটমেন্টে বাদী পক্ষ না স্যার, বিবাদী পক্ষ। বিবাদী দেয় স্যার। বিবাদী পক্ষ দাখিল করবে। লিখিত জবাব তো স্যার, বিবাদী পক্ষ দিবে, তো সেই বিবাদীতে বলবে স্যার। জি জি জি, আমি ওইটাই বলতেছি, যেই পক্ষ যেইটা দিয়েছে সেই পক্ষই সেটা সংশোধন করার জন্য সুযোগ পায়। যদি আর্জি সংশোধনের প্রয়োজন হয় তাহলে বাদী এইটাকে সংশোধনের জন্য দরখাস্ত দিবে। যদি বিবাদী পক্ষ হয় তাহলে রিটেন। জি বলেন, কি বলতে চাচ্ছেন? আমি বললাম স্যার সময়ের আবেদন দেওয়া যাবে না, সময় কি চাওয়া যাবে না সংশোধন করানোর জন্য? সিভিল মামলার তো কও বোঝেন না, এতদিন পড়ায় ঠিক আছে, দেখেন কি অবস্থা। একজন মাত্র উত্তর দিতেছে, মনিরুল ভাই একটা সঠিক উত্তর দিয়েছে, আর যে মোসাফিরুল ভাই উত্তর দিচ্ছে সঠিক। সেটা হলো একটা মামলায় যেই পক্ষর যেই পিটিশনটা, অর্থাৎ যদি বাদীর প্লেইন্ট হয় তাহলে প্লেইন্ট সংশোধনের জন্য শুধুমাত্র বাদী কোর্টের কাছে আবেদন করবে। আর যদি রিটেন স্টেটমেন্ট সংশোধন করার প্রয়োজন হয় তাহলে রিটেন স্টেটমেন্ট সংশোধনের জন্য কে করবে? বিবাদী পক্ষ করবে। যেহেতু আপিল অফ মেমো যে আপিলেন্ট করেছে, তাহলে এই আর্জিটা সংশোধন করে কায়েম দরখাস্ত কে দিবে? ওই আপিলেন্টই দিবে। এর মানে আমি বিবাদী পক্ষ অর্থাৎ অপোজিট পক্ষ হিসেবে, যদিও আমি এই মামলার অন্তর্ভুক্ত, আমারই লোক মারা গেছে, তারপরেও আমি কিন্তু পক্ষভুক্তির জন্য আবেদন করতে পারছি না। কারণ আপিল অফ মেমো হচ্ছে আপিলেন্টের, যিনি আপিল করেছে সংক্ষুব্ধ পক্ষ, তার, যে কথা আমাদের মোসাফিরুল ভাই বলছিল। সুতরাং আমার ওখানে কি কথা ছিল? আমার কথা স্পষ্ট স্যার, আমরা 5 নাম্বার আদেশের
1 নাম্বার বিধি পড়েছি, 5 নাম্বার আদেশের 1 নাম্বার বিধিতে সমন দেওয়া আছে যে বিবাদী পক্ষকে বা অপোজিট পক্ষকে কখন সমন দিব, বলছে 5 কার্য দিবসের মধ্যে সমন দিব। তবে যদি বিবাদী পক্ষ উপস্থিত থাকে তাহলে এই ধরনের সমন দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু স্যার আমি আপিলের পক্ষ, সবার পক্ষে মোকদ্দমা আমি দায়ের করছি, সুতরাং আমি উপস্থিত, আমাকে আর নোটিশ দেওয়ার জন্য বা সমন দেওয়ার প্রয়োজন নাই। আমি ওনাকে সাক্ষাতে বলতেছি যিনি মারা গেছেন তার উত্তরাধিকারী এই কয়েকজন, উনি কায়েম মোকাম আজকেই দরখাস্ত দিবেন এবং মামলার নেক্সট 7 দিনের মধ্যে শুনানি হবে। কারণ আমি যিনি মারা গেছেন তার পক্ষের যারা আছেন তাদের ওকালতনামা আমি ওই দিনই ধার্য করে দেবো। আমাকে 7 দিন সময় দেন, 7 দিনের মধ্যে দরখাস্ত শুনানি হবে। আপনার উত্তরাধিকার সনদনা সংগ্রহ হইতে হবে না, কারণ বিবাদী স্বীকার করে নিচ্ছে যে হে মারা গেছে এবং মারা যায় কাকে কাকে উত্তরাধিকারী রেখেছে। সেই ক্ষেত্রে সমন বা কোন রকম নোটিশ করার প্রয়োজন নাই যে আপনার পক্ষ মারা গেছে অমুককে দেন। একটা পক্ষকে পক্ষভুক্ত করতে হলে 6 মাস পর্যন্ত সময় নেয়। মানে ওই পক্ষের বলে যে উত্তরাধিকার সনদ সংগ্রহ করব, উত্তরাধিকার সনদ সংগ্রহ করে অথবা কোর্টে একটা লিস্ট দেয়, সেই লিস্ট অনুযায়ী আবার তাকে সমন বা নোটিশ করা হয় যে আপনাকে পক্ষভুক্ত, কারণ আপনি হচ্ছেন নেসেসারি পার্টি। 1 নাম্বার আদেশের 10 নাম্বার বিধি অনুযায়ী আপনি নেসেসারি পার্টি, দ্যাটস হোয়াই আপনাকে পক্ষভুক্ত করতে হবে। তাহলে আমার 6 মাসের প্রয়োজন। কিন্তু আমি যেহেতু প্রেজেন্ট আসছি, আমার কাছে এই কথা বলতেছে আমার পক্ষই মারা গেছে, তাহলে আমাকে কেন নোটিশ দিতে হবে, সমন দিতে হবে? আমি তো স্বীকৃত পার্টি, যেটা আমাকে 5 নাম্বার আদেশের 1 নাম্বার বিধিতে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। আমাকে তো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবং আগেও ওই স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে আমি মোকদ্দমা পরিচালনা করছি। 1 নাম্বার আদেশে 8 নাম্বার বিধি অনুযায়ী স্বীকৃত আমি যতগুলো বাদী ছিল সবার পক্ষে আমি মামলা পরিচালনা করেছি। তো আমার যিনি মারা গেছে তার পক্ষে মামলা পরিচালনা করব, তার কাছ থেকে আমি 2 দিন পরে বা 5 দিন পরে পাওয়ার অফ অ্যাটর্নি, যেটাকে আমরা বলছি, ওকালতনামা এসে দাখিল করব, কিন্তু আমাকে 7 দিনের মধ্যে সময় দেন। অথবা আজকেই শুনানি হোক, আমি ওকালতনামা দাখিল করব। ওকালতনামা দাখিল সাপেক্ষে মামলার যেন জাজমেন্ট হয়। এই কথা বলার পরে কোর্ট আমার দিকে 2 মিনিটের মতন করে খালি তাকায়াই আছে, আর খালি পরে আর তাকায়াই আছে। আমার বাবা পিছনে দাঁড়ানো, মামলায় বাদী হচ্ছে, মানে অপর পক্ষ হচ্ছে আমার বাবা। আজকের ঘটনার কথা বললাম। কোর্ট আমার কথা শুনে, ওরা খুব কাউকে করতেছে যে না এত তাড়াতাড়ি না। কোর্ট আমার কথা শুনে 7 দিনের ডেট দিয়ে দিচ্ছে যে আগামী 7/4 ডেট আমরা শুনানির জন্য। আমি এই কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে আমরা যে এর আগে বললাম যে 5 কার্য দিবসের মধ্যে অবশ্যই সমন ইস্যু করতে হবে 5 নাম্বার আদেশের 1 নাম্বার বিধি অনুযায়ী। আর কখন প্রয়োজন হবে না সমন দেওয়া বা নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না, সেটাও বলছে বিবাদী যদি উপস্থিত থাকে। তো সেই সুযোগ আপনাকে নিতে হবে না? এই সুযোগের কথা আমাদের কারোরই মনে আসলো না। এই জন্য আমি প্রশ্নটা করলাম যে দেখেন, আবার এই কথাও বলতে পারছেন না যে কে সংশোধনটা করবে, কায়েম মোকামটা কে করবে। মোসাফিরুল ভাই শুধু আমাদেরকে বলছে যে যিনি আসলে ওই মামলাটা দায়ের করেছে, আপিল করলে আপিলকারী, আপিল অফ মেমো, আমরা তো এটাকে সিভিল মামলায় আপিলকে কি বলা হয়, আপিল অফ মেমো। মেমো মানে কি? মেমোরেন্ডাম অফ আপিল, তাই না? এটা কি অ্যাপ্লিকেশন? না স্যার, নো, মেমো। তো সেই কথাবার্তা তো আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এবং আমি বলছি যে 41 নম্বর আদেশের 12 ক অনুযায়ী উনি সর্বোচ্চ সময়সীমা পায় 3 বছর। মামলাটা 2023 সালের, আজকে হচ্ছে 26 সাল। তাহলে কে কয়বার অনুপস্থিত আছে তার জরিমানা করেন স্যার। আগামী 7 দিনের মধ্যে আমি ডেট চাই। কোর্টকে তো সুযোগ দেওয়া যাবে না, আপনার কোর্টকে তো আপনাকে পেঁচায়া ধরতে হবে। কোর্ট যাবে কোন দিকে? আর কোর্ট হচ্ছে একজন মহিলা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু 10 বছর ওকালতি করেছে। ওনার জীবনের 35 বছর বয়সে নাকি উনি এসে জজ হয়েছেন। বয়স বেশ বেশি, কিন্তু এমন পোক্ত আইন এত জানে, কারণ অ্যাডভোকেটশিপ করেছে 5 বছর 10 বছর। এরকম মানুষ যদি জজ হয় তাহলে সাধারণ জজদের চেয়ে অনেক বেশি ভালো করে। উনি খুব ভালো ক্যাচ করতে পারছে। আমি দেখলাম আরো গুলো মামলা শুনানির সময় দেখলাম, আমি এই মামলা শুনানি করার জন্য গিয়েছিলাম, এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। যাই হোক, আমরা পড়ছিলাম
যে 32 নাম্বার সেকশন হচ্ছে এই বছরের জন্য হটকেক। 32 নাম্বার সেকশন থেকে কিন্তু প্রশ্ন হবে, কারণ এখান থেকে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী প্রশ্ন হচ্ছে। 33 নাম্বার সেকশনে কথা বললাম যে বাংলাদেশে যতগুলো শাস্তির বিধান আছে, আমি আবারও বললাম যে আমাদের গত স্পিকার বলেছিল যে 5 ধরনের সাজা আছে, সেই সাজার কথাগুলো উল্লেখ করলাম। এই সাজার মধ্যে কোর্ট 2 ধরনের সাজা দিতে পারে একই সাথে। একটা হচ্ছে জরিমানা আরোপও করতে পারে, একই সাথে সে কি করতে পারে, একই সাথে সে দ্বন্দ্ব দিতে পারে। এখন দ্বন্দ্ব দিয়েছে কিন্তু জরিমানাটা সে দিতে পারছে না, কোর্ট তাকে আরো কি করতে পারে, জরিমানা অনাদায়ে কোর্ট তাকে সাজা দিতে পারে। এই বিধানটা আছে 33 নাম্বার সেকশনে। 33 নাম্বার সেকশন অনুযায়ী কারাদণ্ডের মেয়াদ যদি একই কার্যবিধি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন এই জায়গা থেকে হয় যে যিনি কারাদণ্ডটা দিবেন, আমরা ম্যাজিস্ট্রেটের পাওয়ার জানি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, কিন্তু এমন যেন না হয় যে কারাদণ্ডের মেয়াদ তার যে এখতিয়ার আছে সেই এখতিয়ার বা ক্ষমতার বাহিরে, তার যে জুরিসডিকশন আছে সেটার বাহিরে যেন না যায়। অর্থাৎ উনি 5 বছর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব 5 বছরের সাজা দেয়, উনি জরিমানা আদায়ের জন্য যেন আবার 7 বছরের সাজা না দিয়ে ফেলে। এই কথা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ম্যাজিস্ট্রেট যে মামলা বিচার করবেন তাতে মূল দণ্ডের অংশ হিসেবে কারাদণ্ড দেওয়া হয়ে থাকলে জরিমানা অনাদায়ে 1/4 অংশের অর্থাৎ 1/4 বেশি হবে না। প্রশ্ন 1/4 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে কি করে, যে সাজার পরিমাণ কত হবে, 1/4 হবে। অর্থাৎ 1/4 গুলোকে কিভাবে ভাগ করে জানেন তো? আমাদের যে ভগ্নাংশ গুলো করে সেগুলো তো জানেন যে এই যে আমাদের সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াত অনুযায়ী যেই ভগ্নাংশ দেওয়া থাকে, অর্থাৎ একজন ব্যক্তি 20% সম্পত্তি, একজন ধরেন 16% সম্পত্তির মালিক, তার ওয়াইফ 1/8 অংশের মালিক। আপনাকে এখনই বললো, আপনি কিভাবে বের করবেন যে উনি তার ওয়াইফ কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে? কিভাবে আপনারা আইডেন্টিফাই করেন, হিসাব করেন কিভাবে? সহজভাবে। উত্তরাধিকার সম্পর্কে ভালো জ্ঞান আছে কার? আছে? স্যার রাহান ভাইয়ের আছে। ওই একজনের থাকলে তো হবে না, ওনার দিয়ে তো আর আপনার কাজ হবে না, তাই না? জি স্যার। আপনাকে তো জানতে হবে একজন ব্যক্তি 16% সম্পত্তি রেখে গেছে, তার ওয়াইফ পায় হচ্ছে 1/8, তাহলে তার ওয়াইফ সম্পত্তির পরিমাণ কত, মালিক কত? আপনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করছে, আপনি কি উত্তর দিবেন কিভাবে? 200 এই যে স্যার, হ্যাঁ 200। হ্যাঁ 200, সেই 200 কিভাবে করেন এগুলো, কিভাবে মুখে মুখে? মানে আর যে ভাগ দিলে হয়ে যায় স্যার। এই যে সুন্দর কথা, অনেকে এই কথাটাও জানে না, জানা জিনিসও জানে না, প্রশ্নও করে না। সরাসরি উপরে যেহেতু 1 আছে, সরাসরি 8 দিয়ে টোটাল সম্পত্তিকে ভাগ দিয়ে দিবেন, ঝামেলা শেষ। টোটাল সম্পত্তিকে 8 দিয়ে ভাগ দিয়ে দিবেন, ঝামেলা শেষ হয়ে যাবে। সবগুলো পুত্রকে মেয়ে বানাবেন, মেয়ে বানায়া ঠিক আছে সবগুলো ভাগ দিয়ে দিবেন। সম্পত্তি ক্যালকুলেটর আছে, উত্তরাধিকার ক্যালকুলেটর আছে, আপনাকে মোবাইলে ক্যালকুলেটর আছে। এই সময় নাই, আপনাকে কথার সাথে সাথে অ্যান্সার করতে হবে কে কত শতাংশ পাবে, বই পিতৃয় ভাই কত পাবে, বই মাতৃয় ভাই পাবে কিভাবে, দূরবর্তী আত্মীয় কিভাবে পাবে, উইল করতে হলে কতটুকু উইলের সম্পত্তি পায় মুখস্থ বলতে হবে। এগুলো ক্যালকুলেটরে হিসাব করার সময় নাই, মাথাকে ক্যালকুলেটর বানায় ফেলতে হবে। তো 1/4 মানে কি, ওই যে সাজা, সেই সাজাকে 4 দিয়ে ভাগ দিবেন, 4 দিয়ে ভাগ দিলে যতটুকু হবে ততটুকু পর্যন্ত সাজা দিতে পারবে। এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, এই কথার সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর হয় এই 33 নাম্বার সেকশন থেকে 1/4, যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। অর্থাৎ কারাদণ্ড, অর্থদণ্ড দেওয়া হলে উক্ত দণ্ডের অনাদায়ে কারাবাসের মেয়াদ ম্যাজিস্ট্রেট অপরাধের জন্য যে কারাদণ্ড দিবেন 1/4 অংশ দিয়ে থাকে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে 33 নাম্বার সেকশন থেকে প্রশ্ন আসে। 33 নাম্বার থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নটাই আসবে। আর একটা প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো একই মামলায় আমরা জানি 27 নাম্বার 227 নাম্বার একটা সেকশন আছে। 227 নাম্বার সেকশন বলতে আমি ক্রিমিনাল প্রসিডিউরের কথাই বলছি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে 227 নাম্বার সেকশন আছে, যেই সেকশনে বলছে যে প্রত্যেকটি ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি অপরাধের জন্য সার্চ করতে হবে এবং প্রত্যেকটি সার্চের জন্য আলাদা আলাদা ভাবে তাকে সাজা দিতে হবে। সুতরাং কোন মামলাতে ধরেন একজন ব্যক্তি খুন করেছে, ধর্ষণ করেছে, ডাকাতি করেছে,
প্রত্যেকটি সেকশনের জন্য তার বিরুদ্ধে আলাদা আলাদা চার্জ হবে এবং আলাদা আলাদা অপরাধের জন্য তাকে সাজা দেওয়া হবে। একই মামলায় একাধিক অপরাধে যদি দণ্ডিত হয় তাহলে শাস্তির বিধানটা বলা হয়েছে 35 নম্বর সেকশন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেখানে বলা হচ্ছে যে কোন নিয়মটা হচ্ছে একের পর এক সাজা হবে, অর্থাৎ কোনো ব্যক্তি একই বিচারে দুই বা ততোধিক পৃথক পৃথক কারাদণ্ডে যদি দণ্ডিত হয় সেই ক্ষেত্রে একটা শেষ হওয়ার পরে আর একটা শুরু হবে, এইরকম হচ্ছে নিয়ম। তবে আদালত কিছু না বললে সাধারণত একাধিক শাস্তির প্রতিটি একটার পর একটা হয়। তবে আদালত যদি নির্দেশ দেয় একসাথে চলবে তাহলে কিন্তু সর্বোচ্চ যে সাজা, অর্থাৎ একটা মামলাতে সাজা দেওয়া হয়েছে 14 বছর, একটাতে দেওয়া হয়েছে 3 বছর, একটাতে দেওয়া হয়েছে 10 বছর। সুতরাং উনি যদি 14 বছরের সাজা ভোগ করেন তাহলে সমস্ত সাজাগুলোই শেষ হয়ে যাবে। আমাদের একটা বিধান আছে শোন অ্যারেস্ট। শোন অ্যারেস্ট সম্পর্কে এত কথা বর্তমান সময় এসেছে, সে কথা বললে আর শেষ হবে না। শোন অ্যারেস্ট সম্পর্কে কারো ধারণা আছে? এই কথা বলতে যায় আর একদিকে চলে, একটা কথা বলতে যায় আর অন্যদিকে চলে যেতে হয়। শোন অ্যারেস্ট সম্পর্কে কার ধারণা আছে? শোন অ্যারেস্ট স্যার যে হচ্ছে যে একটা মামলায় হাজতে থাকলে তার বিরুদ্ধে যদি অন্য কোনো মামলা দায়ের করা হয় স্যার, তাহলে তখন তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর জন্য স্যার শোন অ্যারেস্টের দরখাস্ত দাখিল করেন। শোন অ্যারেস্টের দরখাস্ত দাখিল করতে একেবারে অনেকটাই কাছাকাছি। আর কে জানেন স্পেসিফিক লিখে জানেন? ওনাকে স্যার ওই নতুন মামলায় গ্রেফতার দেখানো হোক এই মর্মে দাবি করেন স্যার হচ্ছে পুলিশ অফিসার তদন্তকারী। আর কেউ কি জানেন? জি ভাই, যেটা কোর্টের বাস্তবতায় যেটা দেখা যায় যে অনেক আসামি এক মামলায় গ্রেপ্তার আছে, তখন দেখা গেছে ওই রাজনৈতিক মামলা, দেখা যাচ্ছে উনি যে থানায় আছে অন্য থানার আরো মামলা যেগুলো আছে সেই মামলাটা লাগানোর জন্য আইএ সাহেব বা ওই যে কেন আপনার তাকে অন্য মামলায় লাগানো হবে? অন্য মামলায় কেন তাকে যুক্ত করা হবে? কারণ কি? যাতে বের না হতে পারে। এই মামলা জামিন হলে ওই মামলায় যদি লাগানো যায় তখন আর বের হতে পারছে না, মানে বেশি দিন তাকে হ্যারাসমেন্ট করা। যাতে এইটা কোথায় আছে ভাইয়া? এটা আপনি আলোচনা করছিলেন, কিন্তু এর আগে আমি ওই সিনিয়রদের হিয়ারিং শোনার সময় বলছিল যে সোনারের বলতে কোনো মামলাই নাই। এটা উনি সিনিয়র আইনজীবী হিয়ারিং করতে বলছিল, কিন্তু আপনি যেহেতু বলেন নাকি অ্যামেন্ডমেন্ট হয়েছে আর কি, ওই যে 68 আপনার জানা নাই, তাই না? আপনি আলোচনা করছেন ভাই, সেটা আমি দেখি স্মরণ করি দেখি। শোন অ্যারেস্ট হচ্ছে 167 ক নাম্বার সেকশনে নতুন করে যুক্ত করা হয়েছে। 167 ক শোন অ্যারেস্ট চাইতে হলে গ্রেপ্তারকৃত ম্যাজিস্ট্রেটকে অবশ্যই, যিনি গ্রেপ্তারকৃত ম্যাজিস্ট্রেটের কাছে ওই আসামিকে উপস্থিত করতে হবে এবং যেই মামলাতে গ্রেপ্তার দেখানো হবে তার ডায়েরির কপি দিতে হবে এবং ওই ব্যক্তির বক্তব্য শোনার সুযোগ দিতে হবে। যদি প্রতীয়মান হয় তাহলে শোন অ্যারেস্টের বিধান রয়েছে। শোন অ্যারেস্ট কি? শোন অ্যারেস্ট হচ্ছে আমরা পুলিশের কাছে যদি একাধিক মামলা হয়, এর মানে 154 নাম্বার সেকশন অনুযায়ী যখন কোন মামলায় আমলযোগ্য মামলা কোন থানায় পুলিশ অফিসারের কাছে থাকে, 154 নাম্বার সেকশনে আমলযোগ্য মামলা হওয়ার সাথে সাথে কোর্টের কিন্তু কোন রকম অনুমতির প্রয়োজন হয় না। পুলিশ 154 ধারায় মামলা আমলে নেওয়ার সাথে সাথেই দেখবেন যে আসামিকে গ্রেপ্তার করার জন্য পাগল হয়ে যায়। সুতরাং একটা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে অন্য মামলায়, যেহেতু অন্য একটা মামলায় তিনি ওই যে কগনিজেবল অফেন্সে আছেন, দ্যাটস হোয়াই ওই মামলাতে শোন অ্যারেস্ট দেখাতে পারবেন। নাম্বার 2 হচ্ছে কোন মামলাতে শোন অ্যারেস্ট আর একটা কারণে দেখানো হয়, যেই কথা বলার জন্য আপনাদেরকে এতদূর নিয়ে আসলাম, সেটা হচ্ছে কোন মামলায় এনআই অ্যাক্টের একটা মামলায় ধরেন কোন ব্যক্তির 10 মাস কারাদণ্ড হয়েছে, কিন্তু আর একটা এনআই অ্যাক্টের মামলায় তার 1 বছরের কারাদণ্ড হয়েছে। সেই ক্ষেত্রে আমি আসামি পক্ষ হিসেবে ওই ব্যক্তিকে 2 মামলাই শোন অ্যারেস্ট দেখাবো আর ওই মামলাতেও সাজা শুরু করে দেবো, অর্থাৎ 2টা মামলায় যাতে তার একসাথে সাজা শেষ হয়ে যায় এক জেলখানার মধ্যেই, সেটার জন্য অনেক আসামি
আসামি পক্ষের আইনজীবীরা অনেক সময় এই শোন অ্যারেস্ট দেখায়া একসাথে দ্বন্দ্ব কার্যকর করার জন্য সিস্টেম চালু করে থাকে। কিন্তু আমাদের 35 নাম্বার সেকশনের কথা হচ্ছে যেই সকল মামলাতে চার্জ হয়েছে, আমরা 227 নাম্বার সেকশনে দেখেছি যে প্রত্যেকটি সেকশনের যখন চার্জ গঠন করা হবে, চার্জ ফ্রেম করা হবে, এই চার্জ ফ্রেমের যে বিষয়টাকে আমরা জানি চার্জ ফ্রেমটা ওয়াল্টার হয়, কিন্তু চার্জ ফ্রেম হওয়ার পরে যে জাজমেন্টটা হয় তারপরে কিন্তু ওয়াল্টার হয় না। এই জাজমেন্ট হওয়ার পরে এই চার্জের প্রত্যেকটি চার্জের এগেইনস্টে কিন্তু তাকে দ্বন্দ্ব প্রদান করতে হয়। সেই দ্বন্দ্বগুলোতে বলছে যে যদি কোর্টের নির্দেশ না থাকে তাহলে প্রত্যেকটি একটা দ্বন্দ্ব শেষ হওয়ার পরে অন্য, যে কথাটা বললাম, একটা ব্যক্তি 3টা মামলায় এনআই অ্যাক্টের কোয়া নামক সাউথ ইস্ট কোয়া নামক এক ব্যক্তি সাউথ ইস্ট ব্যাংক থেকে লোন নিয়েছে, পূবালী ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়েছে, সবগুলোই একসাথে ডিজনার হয়েছে। সে ভাবতেছে যে 10 মাস একসাথে কারাদণ্ড খাটবো, 3টা ব্যাংকের একসাথে, ঠিক আছে, কারাদণ্ড শেষ, আমি মুক্তি হয়ে 10 মাস পরে বের হয়ে যাবো, টাকা 200 কোটি নিছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, 10 মাস আমি কারাগারের ভিতরে থাকবো। আর একটা শোন অ্যারেস্টের কথা বললাম 167 নাম্বার সেকশনে, কিন্তু আইন বলেছে যে না, আপনি একটার পরে একটা দ্বন্দ্ব খাটতে থাকেন। এই জন্য আমেরিকাতে এই সুযোগই নাই। আমেরিকার যে আইন সেটা দেখবেন 200 বছর, 300 বছর, 500 বছর পর্যন্ত শাস্তি ঘোষণা করে থাকে কোর্ট। কারণ কি, একটাতে 7 বছর আর একটাতে 3 বছর, এগুলো যুক্ত করে সাজার পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু আমাদের দেশের আইন হচ্ছে যদি কোর্ট লিখে দেয় যে একসাথে সাজা ভোগ করবে তাহলে তিনি সাজা ভোগ করতে পারে। তবে এইরূপ পর কারাবাসের ক্ষেত্রে 14 বছরের বেশি কারাদণ্ড দেওয়া যাবে না। প্রশ্নটা এইটা আসে, সর্বোচ্চ আপনি 14 বছর পর্যন্ত দিতে পারবেন। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 35-এর ক থেকে প্রশ্ন হয়। আমাদের 35-এর ক খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেটা হচ্ছে যাবজ্জীবন, অর্থাৎ শুধুমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি ব্যতীত, সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ডে আসামির ক্ষেত্রে ব্যতীত প্রত্যেকটি আসামি, ধর বাংলাদেশে এমন একটা বিধান যে আপনি মামলা দায়ের করার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে আমি দোষী না নির্দোষ সেটা প্রমাণ করতে করতে আমার 2 বছরের সাজা হয়ে যায়, আমি জেলখানার মধ্যে 2 বছর অলরেডি কাটায় ফেলছি, এরকম বাংলাদেশে সাধারণত হয়ে থাকে। সেই ক্ষেত্রে বলতেছে যে কোনো ব্যক্তি যদি জেলখানায় থেকে থাকে তাহলে মৃত্যুদণ্ডের ব্যতীত অন্য যে কোনো কারাদণ্ডের যদি আসামি আগে সাজা খেটে থাকে, পরবর্তীতে কোর্ট যেই দণ্ড দিবেন সেখান থেকে ওই মাস বাদ যাবে। ধরেন একটা ডাকাতির মামলা, কাউকে 10 বছর সাজা দেওয়া হয়েছে, ওনাকে জামিন করাইতে বিভিন্ন সময় অ্যারেস্ট করেছে, জামিন হয়েছে, এই টাইপের করতে করতে ওনার 10 মাস পর্যন্ত কারাদণ্ড খেটেছে। সুতরাং 10 বছর থেকে এই 10 মাস বাদ দিয়ে বাকি সময়টুকু উনি কারাদণ্ডে দণ্ডিত হবেন। তবে ব্যতিক্রম হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির ক্ষেত্রে এইটা কাজ করে না। এখন প্রশ্ন হলো আমাদের এই জায়গায় কাজ করে যে বিচার চলাকালীন সময়, একটা প্রশ্ন 2015 সালে এসেছিল যে বিচার চলাকালীন সময়ে 1 বছর হাজতে থাকা একজন আসামি 5 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল, তাহলে ওই আসামিকে আবার নতুন করে কত বছর সাজা ভোগ করতে হবে? 2015 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে আগে যেহেতু 1 বছর সাজা খেটেছে তার জন্য তাকে 4 বছর সাজা ভোগ করতে হবে। আর যদি মৃত্যুদণ্ডের কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কমবে না। দ্যাটস হোয়াই এই 35-এর ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং 35-এর ক হচ্ছে বারবার বিভিন্ন সময় প্রশ্ন আসতেছে। আমরা যে প্রশ্নগুলোর কথা বলার চেষ্টা করবো, এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বা যে প্রশ্নগুলো আসে, ফৌজদারি কার্যবিধির 35-এর ক ধারার সুবিধা পাবেন না কে, এই ধরনের প্রশ্ন আসে। আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কিন্তু এই ধরনের সুযোগ পাবেন না। আমাদের প্রশ্ন আসে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিচারকালীন সময় আসামি যেই মেয়াদে কারাবাস ভোগ করেছে সেই কারাবাস বাদ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড কত বছর বলে গণ্য করা হবে? আমরা জানি যাবজ্জীবনের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 30 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আমাদের এইটাই সঠিক। আমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে আসার মতো, আদালতে কারাবাসে 1-এর পর 1 চলে বলে আদেশ দিলে আদালত সর্বোচ্চ কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে? আমি বলেছিলাম সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, 35-এর 2-এ বলা আছে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে করার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আমাদের যেই প্রশ্নটা এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ বা গ্রেপ্তারে ব্যক্তি
ব্যক্তিগণকে সাহায্য বা তথ্য, যেটা 42 থেকে 45 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর কথা যুক্ত করা হয়েছে, বেস অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারে খুবই বেশি এবং এই জায়গা থেকে প্রশ্ন হবেই। আমি আপনাদেরকে বলে দিলাম যে এখান থেকে প্রশ্ন আপনি পাবেন, যদি না পান সেই সময় আমাকে বলেন যে ভাইয়া এখান থেকে একটা প্রশ্ন করলো না, আপনি বলেছিলেন আমার মন বলতেছে এখান থেকে প্রশ্ন। আমি গতবার যাদেরকে পড়াইছে তাদেরকে বলছিলাম ভাই আমার মন বলতেছে এই প্রশ্নগুলো আসবে, দেখা গেল ওই ধরনের প্রশ্ন এসেছিল। আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনার যে প্রশ্নটা কথা বলেছেন সেই প্রশ্নটা এসেছে। আমাদের প্রথম কথা হচ্ছে 46 নাম্বার সেকশন আমরা পড়বো। 46 নাম্বার সেকশন থেকে যেহেতু প্রশ্ন করবে, 46 নাম্বার সেকশন থেকে আমাদের 46 এর ক থেকে আমাদেরকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এর আগে প্রশ্নগুলো আমাদের পড়ার দরকার নেই, শুধু 46 নাম্বারটা পড়বো। 46 কিভাবে গ্রেপ্তার করা হবে, আমাদেরকে বলছে যে স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তারের চেষ্টায় বাধা দিলে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা পুলিশ করে 46 নাম্বার সেকশনে 3 বলা হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করানোর জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যাইতে পারে। এইটা হচ্ছে পুলিশকে সর্বোচ্চ ক্ষমতায়ন করা হয়েছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কোনো কারাদণ্ডে আসামিকে যদি আপনাকে ধরতে যে ওই যে ক্রস ফায়ার দিয়ে ফেলে, দেখবেন একটা সাজানো ঘটনা সাজায় দেয় যে আমি মৃত্যুদণ্ড আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছি, তাকে তো ধরাই যাচ্ছে না, উল্টো আমার উপরে ফায়ার করেছে, আমি তাকে গ্রেপ্তার করতে 46 নাম্বার সেকশন অনুযায়ী যে পাওয়ারটা দেওয়া হয়েছে তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আমাদের ব্যাপক পরিবর্তন এনেছে 46 এর ক একটা নতুন যুক্ত করা হয়েছে, একেবারে খুবই ভালো। যে কথা বলা হচ্ছে এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যখনই কাউকে গ্রেপ্তার করা হবে তখন পরিচয় প্রকাশ বা গ্রেপ্তার স্মারকলিপি প্রস্তুত করতে হবে। প্রথম কথা, আগে এটা ছিল না, যেটাকে আমরা বলছি যে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। আমাদের এক ভাই মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের একটা ছবিও আপনাদেরকে কিন্তু আপলোড করেছিল যে বর্তমান মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট এরকম দেখা যায়। সো কোনো পুলিশ অফিসার যদি কখনো গ্রেপ্তার কাউকে করে প্রথমত তাকে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে গ্রেপ্তার করার আগে অবশ্যই ওই পুলিশ কর্মকর্তার নাম সঠিক, সাদৃশ্যমান, সুস্পষ্ট পরিচয়পত্র বহন করবে এবং যা সহজে শনাক্ত করা যায়। ইভেন তো আসামি যদি জিজ্ঞাসা করে পরিচয় প্রকাশ করতে চায় তাহলে তাকে পরিচয় প্রকাশ করতে হবে এবং গ্রেপ্তারি যে কথা বলা হচ্ছে গ্রেপ্তারি একটা স্মারকলিপি যেটাকে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করতে হবে। এই মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে অবশ্যই প্রশ্নটা আসবে যে মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে কয়জন সাক্ষীর প্রয়োজন হয়। সর্বনিম্ন একজন সাক্ষীর প্রত্যয়ন নিতে হয়, যিনি হবেন ওই পরিবারের সদস্য বা এলাকায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই এলাকার বাসিন্দা, তাকে সিগনেচার করতে হবে। এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তির যদি আপত্তি না থাকে তিনি প্রতি স্বাক্ষর বা যেটাকে আমরা বলছি যে আঙ্গুলের ছাপ নিতে হবে যদি তার আপত্তি না থাকে। তো এই জায়গায় ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রথম প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য নতুন আমি একটা বিভিন্ন ডকুমেন্টের কথা বলেছিলাম যে 154 অনুযায়ী এফআই হয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হয়, এখানে একটা অভিযোগ পত্র থাকে। তাহলে একটা ক্রিমিনাল মামলা যখন হয় তখন আমাকে কি কি দিতে হয়, কি কি থাকে। আমি প্রথম কথা বলেছিলাম যে থানাতে যদি মামলা হয় তাহলে প্রথমেই থাকে হচ্ছে এফআইআর, তার সাথে কি হয় পুলিশ একটা তদন্ত প্রতিবেদন তৈরি করেন। পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করতে যে 161 অর্থাৎ ওই এলাকায় কি কি ঘটেছে সেই 161 উনি করেন। একই সাথে 161 করার পরে পুলিশ কি করেন 103 নম্বর সেকশন অনুযায়ী উনি কি করেন জব্দ তালিকা তৈরি করেন, তাই না? কেউ কোনো কথা বলছে না, আমার কথা শোনা যাচ্ছে নাকি? কি ঘটনা কি? হ্যাঁ শোনা যাচ্ছে? ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে 154 নাম্বার সেকশন অনুযায়ী প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর। আমি একটা মার্ডার কেসের প্রায় 30 থেকে 40 পেজ এক এক দিন করে দিব। একটা মার্ডার কেসের প্রথম একটা এফআইআর দেব। এই মার্ডার কেসের শুনানি আছে হচ্ছে আগামী 15 তারিখে, অর্থাৎ 15 তারিখে সিরাজগঞ্জ কোর্টের একটা মার্ডার কেস শুনানি আছে। 164 দেওয়া আছে এই আসামির। আমি বলেছিলাম যে এই মামলার শুনানির জন্য
প্রত্যেক ঘন্টায় 50,000 টাকা করে একজন আইনজীবীকে ঠিক করা হয়েছে। ওনাকে অ্যাসিস্ট করার জন্য আমি যাব। এক সুপ্রিম কোর্টের এক বড় ভাই আসবেন, ওনার সাথে আমি এই মামলাতে যদিও কাজ করতে হচ্ছে আমাকেই, উনি প্রত্যেক ঘন্টার জন্য 50,000 টাকা করে নেবেন। 164 এর আসামি। এই মামলার সমস্ত কাগজপত্র দিয়ে আমার কাছে আছে। আমি সমস্ত কাগজপত্র গুলোই আপনাদেরকে স্ক্যান করে এক এক দিন এক একটা দেব। কোনটা এফআইআর এ কোথায় কে সিগনেচার করেছে, এফআইআর এর পেশের তারিখ কোথায় লেখা আছে, থানা থেকে ঘটনাস্থান দূরত্ব কত এলাকায় কোথায় দেওয়া আছে, থানা হইতে প্রেরণের তারিখ কোথায় লেখা আছে, প্রাথমিক তথ্য বিবরণী কোথায় লেখা আছে, থানায় প্রেষকৃত ফৌজদারি বিধান 154 নাম্বার ধারায় দাতব্য অপরাধ কোথায় লেখা আছে। এই এফআইআরটাকে প্রথমত পোস্টমর্টম করতে হবে, কোথায় কি আছে। এই এফআইআরটাকে যখন পোস্টমর্টম করবেন, যে কোথায় সিগনেচার কার আছে, কি লেখা থাকে, কোন নোটে কি লেখা থাকে, যখন আপনি এটাকে বুঝতে পারবেন। আর বিপি ফর্ম 27, বারবার বলি, সেই বিপি ফর্ম 27 কি বাংলাদেশ ফর্ম, অর্থাৎ বিপি ফর্ম 27 আছে, তার নিচে লেখা আছে বাংলাদেশ ফর্ম 53-56 কি। এই এফআইআর এর কপিটা হাতে নিয়ে প্রত্যেকটি শব্দকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তারপরে যে কপিটা থাকে এজাহার থাকে, দ্বিতীয় যেটা থাকে সেটা হলো 161 থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে বিভিন্ন সাক্ষীদের সাক্ষী জেরা করেছে, সেই 161 থাকে। তারপরে হচ্ছে জব্দ তালিকা 103 নম্বর সেকশন অনুযায়ী জব্দ তালিকা থাকে। জব্দ তালিকায় কার কার সিগনেচার থাকে, কতজন ব্যক্তির সম্মুখে জব্দ তালিকা তৈরি করতে হয় সেটা থাকে। সুরাত হাল প্রতিবেদন থাকে। ফৌজদারি কার্যবিধির 174 নম্বর সেকশন অনুযায়ী সুরাত হাল প্রতিবেদনের ফর্মটা কেমন হয়, পিআরবি 299 নাম্বার, পিআরবি 299 নাম্বার ফর্মটা দেখতে কেমন, সেই জায়গায় কি কি লেখা থাকে, এটাকেও এই পেজ কিনে নিয়ে আপনাকে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করতে হবে। দ্বিতীয় একটা ফর্ম আছে যেটাকে বলা হয় পিআরবি ফর্ম 55, নিয়ম 284 নাম্বার সেকশন, ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট কি সেইটা ভালোভাবে দেখতে হবে। প্রত্যেকটি কাগজ আপনাকে চিনতে হবে, প্রত্যেকটি কাগজে কি কি লেখা থাকে। 164 কেমন থাকে, 164 হওয়ার সময় 364-364-তে কি কি কথা ম্যাজিস্ট্রেটের বলতে হবে। তারপরে আইনজীবী হিসেবে আপনি পাশ করলেও আপনি এই কাগজগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় ভাইয়া বলছিল এই জায়গায় এই জিনিসগুলো আছে, তবেই আইনজীবী হবেন। না হলে আইনজীবী হয়ে বোকার মতন খালি ঘুরতে থাকবেন আর ঘুরতে থাকবেন, আর কিছুই বুঝতে পারবেন না। আমরা অন্য কথায় গেলে পড়াশোনার দিকে মনোযোগী হারা ফেলবো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে একজন কর্তৃক সত্যায়িত হতে হবে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে 46-এর যে ঘ দফায় বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জায়গা থেকে প্রশ্ন হবে, কোন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবার বা সদস্যের সাথে যোগাযোগ করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে, এমনকি সময়টা অবশ্যই 12 ঘন্টার পার হবে না, এই প্রশ্নটা খুব বেশি আসার সম্ভাবনা রয়েছে। 46 নম্বর সেকশনে আর একটা কথা বলা হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট যখন কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করবে, তখন একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসার কর্তৃক উক্ত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা এবং প্রাথমিক সেবা নিশ্চিত করতে হবে। এমনকি আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দিতে হবে। এই মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বা প্রত্যয়ন পত্রের সাথে ওই একই কথা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে, তার 12 ঘন্টার মধ্যে তার আইনজীবী অথবা নিকটতম আত্মীয় স্বজনের কাছে দেখা করতে হবে। 46 নম্বর সেকশন থেকে প্রথম প্রশ্ন থাকার সম্ভাবনা হলো, গ্রেপ্তারকৃত লিপিবদ্ধ ব্যক্তি মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের কয়জন সাক্ষীর প্রয়োজন হয়? একজন সাক্ষীর প্রয়োজন হয়। যত দ্রুত সম্ভব কোনো ব্যক্তিকে গ্রেপ্তারকৃত করার পরে কত ঘন্টার মধ্যে তার সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে? 12 ঘন্টার অতিরিক্ত নয়। এই প্রশ্নটা হচ্ছে হটকেক, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে হবে কত ঘন্টার মধ্যে, সেটাও সম্ভব। 12 ঘন্টার কথা বলা হয়েছে। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কত ধারা অনুযায়ী আইনজীবীর সাথে
পরামর্শ করার জন্য গ্রেপ্তারের কৃত ব্যক্তিকে অনুমোদন দেওয়া হবে। 46-এর ক ধারায় অনুমোদন দেওয়া হবে। এই প্রশ্নটা, এই কয়েকটা প্রশ্ন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 46 থেকে প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন আসে যে অফিসিয়াল রেজিস্টার গ্রেপ্তারের লিপিবদ্ধ বা জেনারেল ডায়েরি বা গ্রেপ্তারকৃত তথ্য সম্পর্কে জানতে হবে। 46-এর খ হতে বলা হয়েছে। কারণ কি, এতদিন পর্যন্ত আমরা পুলিশ অফিসার কাকে গ্রেপ্তার করেছে, কোথায় গ্রেপ্তার করেছে, কোথায় রেখেছে কিছুই জানা যাইতো না। এখন কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই গ্রেপ্তারের জেনারেল যে ডায়েরি, সেই ডায়েরিতে অর্থাৎ অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ গ্রেপ্তারকৃত অফিসার কর্তৃক অফিসিয়াল রেজিস্টার গ্রেপ্তারের কারণ, সংবাদদাতা অর্থাৎ ইনফরমেন্ট, নালিশকারীর নাম, গ্রেপ্তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেই সম্পর্কে লিপিবদ্ধ করতে হবে এবং প্রত্যেকটি গ্রেপ্তার অবশ্যই সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার নিকটস্থ বন্ধুদের সাথে আলাপ করার সুযোগ দিতে হবে। 46-এর খতে বলা হয়েছে। 46-এর খ থেকে যেই প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা, নিচের কোন ব্যক্তিকে গ্রেপ্তারকৃত ব্যক্তি আত্মীয় স্বজন বা প্রতিবেশী গ্রেপ্তারের তথ্য সরবরাহ করতে বাধ্য। 46-এর খতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত রেজিস্টার বা জেনারেল ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি কর্মকর্তা থাকবেন। অর্থাৎ প্রত্যেকটি থানাতে গ্রেপ্তারকৃত রেজিস্টার বা সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের জন্য থানাতে একজন কর্মকর্তা থাকবেন, যাকে আমরা ডিউটি অফিসার বলে থাকি। আমরা একটা জানি, কিন্তু যদি আইনে আছে, এখন পর্যন্ত এরকম বাস্তবতা পাইনি। প্রত্যেক থানাতে একজন করে শিশু পুলিশ অফিসার থাকার কথা। অর্থাৎ ওই এলাকায় যতগুলো শিশু আইন 2013 সাল অনুযায়ী ওই এলাকায় যতগুলো অফেন্স হয়েছে, প্রত্যেকটি অফেন্সে যদি কোনো শিশু থাকে তাহলে শিশুদের জন্য আলাদা ডেস্ক থাকার কথা। কিন্তু থানাতে ওই ধরনের আলাদা কোনো ডেস্ক নাই। থানাতে গেলে শুধু বিড়ি আর সিগারেটের গন্ধ, মনে হয় যে আপনার রেল স্টেশনে এসেছেন, এরকম একটা ব্যাপার। 46-এর সেকশন থেকে প্রশ্ন আসবে এবং 46-এর গ যেটা নিজ তিনি দায়িত্ব নেবেন, অর্থাৎ প্রত্যেকটি জেলার অর্থাৎ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেটাকে বলা আমরা এসপি বলছি, প্রত্যেকটি পুলিশ মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার গ্রেপ্তারের রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন এবং পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিবেন। আজকে কয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার একটা চার্ট ঝুলিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যে আপনার ডায়েরি খোঁজার আমার সময় নাই, সরাসরি বোর্ডে ঝুলাই দেন, যেখান থেকে আমরা ইনফরমেশন পাবে। যাকে দায়িত্ব দেওয়া হবে বলতেছে প্রত্যেকটি জেলায় মেট্রোপলিটন সদর বা প্রত্যেকটি পুলিশ স্টেশনে একজন করে সহকারী উপপরিদর্শক। এই প্রশ্নটা আসবে সর্বনিম্ন সহকারী পুলিশ অর্থাৎ ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নামক একজন ব্যক্তিকে, সর্বনিম্ন এই পদমর্যাদার ব্যক্তিকে এই ধরনের দায়িত্ব দেওয়া হবে এবং গ্রেপ্তার তথ্য প্রদর্শন করতে হবে। সুতরাং আমার এখান থেকে যে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, কোনো পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ বা পরিদর্শনের জন্য দায়িত্ব থাকবেন, তার নাম কি? সহকারী উপ পরিদর্শক, পর্যাদার নিচে নয়। বিভিন্ন প্রকারের আপনারা যদি অ্যামেন্ডমেন্টটা পান, অ্যামেন্ডমেন্টটা ইংলিশে দেওয়া আছে, ইংলিশ পড়তে পারলে খুবই ভালো। ডাইরেক্ট গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে নামায়া ঠিক আছে আপনি পড়বেন। আর যদি ওখান থেকে পড়তে না পারেন, বিভিন্ন ধরনের জায়গাতে এটাকে আমারই বাংলা করে দেওয়া আছে। আপনারা সবাই অন্তত পক্ষে রিকোয়েস্ট হচ্ছে অন্তত পক্ষে 4-5 দিনের একটা AI কোর্স করে দিবেন। অনলাইনে হয়, যেখানেই হোক AI কোর্স করে নিবেন, কারণ এখন চলে আসতেছে AI এর যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগাইতে হবে। আপনার যে কোনো দরখাস্ত, যে কোনো কাজ যেন সহজভাবে তাকে দিয়ে কিছু করাইতে পারেন, সেই দক্ষতা সবার মধ্যে থাকতে হবে। আপনি যদি বলেন AI কে যে আমি ভাষাটা বুঝতে পারছি না, এটাকে বাংলায় রূপান্তর করে দাও, ও অ্যাজ খুব সুন্দরভাবে আপনাকে বাংলাতে রূপান্তর করে দিবে। সো এই দিকে একটু খেয়াল রাখবেন। ভাষাগত দক্ষতা একজনের নির্ভুল ভাবে আপনি পেতে পারেন, একটু দুর্বলতা থাকতেই পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন হচ্ছে 46 লিঙ্গ নাম্বার যুক্ত করা হয়েছে। সেখানে মেডিকেল অফিস কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষার একটা বিধান রাখা হয়েছে। এটা 173 নাম্বার সেকশনের ডিটেলস, 167 নাম্বার সেকশনের ডিটেলস লিখেছে, আবার 46 নাম্বারের সেকশনের ডিটেলস লিখেছে। বলেছে মেডিকেল অফিস
অফিসার কর্তৃক পরীক্ষা নিরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে কখন এবং কে গ্রেপ্তার বা চিকিৎসা দিবে সেই সম্পর্কে পুলিশ কর্মকর্তার কি করণীয় সেটা 46 ইউ নাম্বার বলা হয়েছে। প্রাথমিক চিকিৎসা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সরকারি হাসপাতালে, অবশ্যই সরকারি হাসপাতালে একজন মেডিকেল অফিসারের উপস্থিতিতে মেডিকেল অফিসার গুলো তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী হন এবং একজন নারী মেডিকেল অফিসার দ্বারাই কিন্তু তাকে বা নারী স্টাফের উপস্থিতিতে, নারী সহকর্মীর উপস্থিতিতে তার শরীরের পরীক্ষা নিরীক্ষা করবেন। এখান থেকে আমাদের প্রশ্ন হয়। সো আমাদের 46 নাম্বার সেকশন ভেরি মাচ ইম্পর্টেন্ট সেকশন এবং এখান থেকে আপনাদের প্রশ্ন হচ্ছে। আমাদের আরেকটা প্রশ্ন কিছু অ্যামেন্ডমেন্ট এনেছে। 51 নাম্বার সেকশন দেখবেন গ্রেপ্তারের ব্যক্তির তল্লাশি অর্থাৎ সার্চ ফর অ্যারেস্ট পারসন। গ্রেপ্তারকৃত ব্যক্তি কোনো বেসরকারি ব্যক্তিকে গ্রেপ্তার করলে তিনি পুলিশ অফিসারের নিকট আত্মসমর্পণ করবেন, দেহ তল্লাশি করবেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্তু ছাড়া সব নিরাপদে হেফাজতে রাখবেন। এই জায়গায় বলা হয়েছে 51 নাম্বার সেকশনে সেক্ষেত্রে কিছু সংশোধনের বিধান করা হয়েছে। গ্রেপ্তারের ব্যক্তি হতে কোনো বস্তু জব্দ করা হলে পুলিশ কর্মকর্তা সাক্ষীর উপস্থিতিতে সেটা তালিকা প্রস্তুত করবেন। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আগে খুবই বেশি হয়তো পুলিশ অফিসাররা তার কাউকে গ্রেপ্তার করার সময় দেহ তল্লাশি করেছে, তার দামি মোবাইল ফোন, টাকা পয়সা সবকিছু নিয়ে ফেলছে। এই ক্ষেত্রে বলছে যে কাউকে যদি আপনি সার্চ করেন, আপনি যদি কাউকে সার্চ করেন তাহলে অবশ্যই আপনাকে একটা তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ একটা সবার উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করবেন এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি তার কর্তৃক মনোনীত ব্যক্তিকে একটা কপি অবশ্যই সরবরাহ করতে হবে। 51 নম্বর সেকশনে আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট এনেছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়েছে, এই সেকশন থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে 54 নম্বর সেকশন। 54 নম্বর সেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন। আমাদের ফৌজদারি কার্যবিধির যতগুলো সেকশন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন হচ্ছে 54 নম্বর সেকশন। এই 54 নম্বর সেকশনে আমাদের আগে ছিল মোট 9টা কারণে 54 নম্বর সেকশনে 54 নম্বর সেকশনে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ব্যতীত 9টি কারণে গ্রেপ্তার করতে পারত, কিন্তু এখন 9টি কারণ হয়ে গেছে 11টি কারণ। সো এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই 11টি কারণ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে 54 নম্বর সেকশনে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কয়টি কারণে? আগে ছিল 9টা, এখন হয়ে গেছে 11টা। তাহলে উত্তর হবে 11টা এবং এই 11টা থেকে প্রশ্ন হচ্ছে। এই 11টা থেকে পিলি এবং রিটেন দুইটা প্রশ্নই হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়েছে। অনেকক্ষণ কথা বললাম, তার আগে একটু যাচাই বাছাই করে আসি। বেশিক্ষণ কথা বলছি তো, কথা বলতে বলতে আবার আপনাদেরকে একটু কথা বলতে দেই। আপনারা আবার মন খারাপ করবেন, ভাইয়া আপনি শুধু কথা বলেন, আমাদেরকে তো